যেদিন ইফতারের আয়োজন করা হয় সেদিন মনে হয় যে রান্নাবান্নার পরিমাণ বিশাল হয়ে যায়, কারণ ক্যাজুয়ালি শুধু কি খাবো ভাতের সাথে সেগুলো রান্না করলেই হয়, কিন্তু ইফতারের দিন আলাদা করে চুলা দখল করে রাখি ইফতার আইটেমগুলো, তো অনেক আগে থেকেই কাজে লেগে পড়তে হয়। তো সেজন্যই যেহেতু ইফতারে গেস্ট ছিল তাই আগে আগে রান্নাগুলো শেষ করে নিই। রান্নায় ছিল পাতলা ডাল, পুঁটি মাছ দিয়ে পালং শাক এবং আলু দিয়ে করলা ভাজি। করলা ভাজি সাধারণত পেঁয়াজ দিয়ে বেশি খাওয়া হয়, তাই সেদিন মনে হলো আজকে আলু দিয়ে করলাটা ভাজি করা যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, আলু দিয়ে করলা ভাজি সেরে নিচ্ছি। আর হ্যাঁ, এই দিন আমি মনের কথা মতো ঢাকনা ছাড়া অল্প আঁচে করলা ভাজি করি, এতে করলাটা বেশ সবুজ থাকে, আই মাস্ট সে। চুলা দুইটা থাকার পরও আমি কেন যেন ওই দিন এক চুলায় সব রান্না করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল রান্নাগুলো পারফেক্ট হওয়ার জন্য যখন যেটা রান্না করছি সেটাতে টোটাল কনসেন্ট্রেশন দেওয়া প্রয়োজন। তো এই তো আমি করলা ভাজিটা সেরে নেই এবং সেই কড়াইতেই পরে আমি পুঁটি মাছগুলো ভেজে নেই। ক্যাজুয়ালি পুঁটি মাছ আমি শুধু ভাজা খেতেই পছন্দ করি, তরকারি দিয়ে খুব একটা খাওয়া হয় না, কিন্তু সেদিন ফ্রিজে অল্প পরিমাণের কিছু পালং শাক ছিল, সেটা দেখেই মনে হলো পুঁটি মাছটা আজকে পালং শাক দিয়ে রান্না করা যাক। এবং আই মাস্ট সে এটাও অনেক মজা হয়েছিল। পরে যখন আমরা রাতে খেয়েছি তখন দেখলাম। তো পুঁটি মাছটা আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যেই পালং শাক অ্যাড করে দেই। খুব ঝটপট করছিলাম সেদিন রান্না, কারণ প্রথম রোজা, বাসায় গেস্ট আসবে, আমি চাচ্ছিলাম সব কিছু পারফেক্ট এবং অন টাইম হোক। তো এই তো মাছটা কষিয়ে নিয়ে তার মধ্যে পালং শাক অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আস্তে করে পুঁই শাকগুলো একদম দেখেন কিভাবে নরম হয়ে একদম গলে গেছে। তো এরপর ঝোলের পানি অ্যাড করে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আপনারা রোজার সময় কিভাবে কি করেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে রোজার সময় আমাদের কাজের পরিমাণ অনেক বেড়ে যায়। নর্মালি 2 বেলা খাবার যেটা, সেটার অ্যারেঞ্জমেন্ট তো থাকেই, তার পাশাপাশি ইফতারের আলাদা আয়োজন, সব মিলিয়ে রোজার মাসে ইবাদতের চেয়ে আমার মনে হয় কষ্টের পরিমাণটাই বেড়ে যায় বাঙালিদের জন্য, কারণ আমাদের কাছে খাবার দাবারটা খুব বেশি প্রায়োরিটি পায়। কিন্তু যারা ইফতারে ভাত খায় এবং এই ধরনের ভাজাভুজির আয়োজন করে না, তাদেরকে আমার অনেক বুদ্ধিমান মনে হয় তারা পারফেক্ট কাজটা করছে। শুধু শুধু এত কষ্ট করে সারাদিন রোজা রেখে ইফতারের জন্য আলাদা ভাজা পোড়া করার কোনো মানে হয় না। তারপরও প্রথম রোজা ছিল, আমাদের তো একটা ট্রেন্ড সেট হয়ে গেছে যে এই জিনিসগুলো রোজাতে ইফতারে না খেলেই না, সেগুলোর আয়োজন তো করতেই হয় গেস্ট থাকলে। তো আমিও করেছিলাম পেঁয়াজু, বেগুনি, মোটামুটি সব কিছুর অ্যারেঞ্জমেন্টই ছিল। আগে যখন আম্মুর সাথে থাকতাম তখন বেসিক্যালি সব কিছুই আম্মু একা হাতে করতো। কিভাবে যে একা হাতে করতো আসলে বুঝতাম না। এখন যখন নিজে একা হাতে সব করতে গিয়েছি তখন মনে হয়েছে যে ইটস রিয়েলি সো টাফ। তারপরও আম্মুরা কিভাবে যেন বছর বছর ধরে সেই একই কাজগুলো করে আসছে। আমার তো একদিন ইফতার বানিয়ে মনে হচ্ছে যে আর আমার পক্ষে এই রোজায় ইফতার বানানো সম্ভব না। তো যাই হোক, আজান হয়ে গেলে সবাই যখন টেবিলে, এখন আমি এইদিকে সুন্দর করে মুড়ি মাখিয়ে নেই। আমাদের দেশে তো অলরেডি একটা ছোটোখাটো যুদ্ধ বেঁধে গেছে যে মুড়ি মাখাতে জিলাপি বুন্দিয়া খাওয়া যাবে কি যাবে না, কিন্তু ট্রাস্ট মি, আমি যখন থেকে প্রথম মুড়ি মাখাতে জিলাপি বা বুন্দিয়া ট্রাই করলাম, এরপর থেকে আমার এটা ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না। আপনারাও ট্রাই করে দেখবেন, ট্রাই করতে দোষ কি, ভালো না লাগতেই পারে। হ্যাঁ, ঝাল মিষ্টি একসাথে অনেকেরই ভালো না লাগাই স্বাভাবিক, কিন্তু যাদের ভালো লাগে তাদেরকে হেয় করার কোনো কারণ আমি দেখি না। জি হ্যাঁ, আমার অনেক পছন্দ, তো তাই একটু নিতে কথা ঝেড়ে দিলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। রমজান মোবারক টু অল অফ ইউ।